নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের কোনো সেক্টরের থেকেও গুরুত্বপূর্ণ একটি কোম্পানিকে নিয়ে আমরা আলোচনা করব, যেটা ইন্টারনেট জগতে, ভারতের ইন্টারনেট জগতে, ভারতের অনলাইন পরিষেবা জগতে একটি আলোড়ন ফেলে দিয়েছিল যখন সে প্রথম আবির্ভূত হয় ভারতীয় পটভূমিতে। আজকের সেই কোম্পানিটার নাম হচ্ছে ইনফো এজ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটাল ৭৩,০০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। এবং যদি ধরা যায় ২০০৬ থেকে এই ২০২৪ অবধি এই ১৮ বছরে তার মোট মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি হয়েছে ৪৩ গুণ, মানে অভাবনীয়। কিন্তু তার প্রাইস বা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হয়েছে। কেন এই স্টক বৃদ্ধি পাচ্ছে? অথচ যদি খেয়াল করে দেখেন, তার রিটার্ন অন ইকুইটি, তার রিটার্ন অন ক্যাপিটাল সেই অর্থে মোটেই ভালো নয়। এমনকি প্রফিটও মাঝে মাঝে কিন্তু ভীষণ লাম্পি বলা চলে। তা সত্ত্বেও বিনিয়োগকারীরা পাগলের মতন এই শেয়ার কেন কিনে যাচ্ছেন, সেই উত্তরগুলো আজকের আমরা জানবো আলোচনার মাধ্যমে। দেখুন, ইনফো এজ বলে যে কোম্পানি, সেটা শুরু করেন সঞ্জীব বিখচান্দানি বলে একজন মানুষ। তাকে ভিশনারি বলা চলে, কারণ যে সময় তিনি এই কোম্পানিগুলোকে নিয়ে শুরু করার কথা ভাবছেন, সেই সময় ইন্টারনেট সদ্য ভারতে প্রবেশ করেছে ১৯৯৯ সাল, ২০০০ সাল। সেই সময় খুব কম মানুষ ইন্টারনেট ইউসেজ করতেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভদ্রলোক তিনি এমন কিছু অনলাইন সার্ভিসেস মানুষের জন্য নিয়ে আসেন, যেটা বহু মানুষের জীবন বদলে দিয়েছে বলা চলে। এটা এমন একটি কোম্পানি যেটাকে বলা চলে প্রবলেম সলভিং, অর্থাৎ মানুষ সেই ধরনের কোম্পানিজ ভীষণ পছন্দ করে যে কোম্পানিজগুলো মানুষের জীবনে পুরোপুরি বদল আনতে পারে বা মানুষের জীবনে একটা আমূল পরিবর্তন আনতে পারে তাদের পরিষেবার মাধ্যমে। ইনফো এজ এরকমই একটি কোম্পানি। প্রথমে জেনে নিই যে ২০২২-এর থার্ড কোয়ার্টার, অর্থাৎ ডিসেম্বরের থেকে ২০২৩-এর ডিসেম্বর কোয়ার্টারে তাদের মোট প্রফিট বৃদ্ধি হয়েছে ৭%, কিন্তু রেভিনিউ বৃদ্ধি হয়েছে বেশ খানিকটা ৩৬.৭%, অর্থাৎ এইটা কোম্পানির পক্ষে অবশ্যই পজিটিভ। তার মোট প্রফিট ২০২৩-এর ডিসেম্বরে ছিল ২১৮.৭ কোটি টাকা স্ট্যান্ডঅ্যালোন বেসিসে, এবং সেটা হচ্ছে আমরা যদি কোয়ার্টারটি ২০২২-এ দেখি, সেখানে কিন্তু তাদের প্রফিট ছিল ২০৪.৪ কোটি টাকা। এইবার চলে আসি হচ্ছে ইনফো এজ সম্বন্ধে কিছু তথ্য। এটা একটি হোল্ডিং কোম্পানি বলা চলে, লিডার বলা চলে, এবং অনলাইন সার্ভিস প্রোভাইডার্স যারা অনলাইন পরিষেবা দিয়ে থাকে। এটা একটি টেকনোলজি হোল্ডিং কোম্পানি। বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসাতে এদের বিনিয়োগ রয়েছে। প্রায় ২৩টা অনলাইন কোম্পানিতে এই মূল কোম্পানির বিনিয়োগ রয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে কোম্পানি জোম্যাটো নিয়ে এত হইচই হচ্ছে, মানুষ এত পাগলের মতন বিনিয়োগ করছেন, তার মেজর শেয়ার হোল্ডার কিন্তু এই ইনফো এজ কোম্পানির প্রায় ১৫%। শুধু তাই না, পলিসি বাজার বা পিবি ফিনটেক, সেখানে এদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট, দুটোতেই স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট রয়েছে। জোম্যাটোতেও তাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট রয়েছে, পলিসি বাজারেও তাদের স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট রয়েছে, এবং পলিসি বাজার বা পিবি ফিনটেকে তাদের প্রায় ১৩% স্টেক রয়েছে। প্রায় বলাটার অর্থ, কারণ এটা যখন খুশি বলা মানে চেঞ্জ হতেই পারে। তাদের যদি কোনো তাদের স্টেক হোল্ডিংয়ে চেঞ্জ হয়, কেবলমাত্র সেটা মাস ৬ পর সাধারণ বিনিয়োগকারীরা জানতে পারে। এবার চলে আসি হচ্ছে এদের মূল ব্যবসাগুলোর কথা। এই ব্যবসাগুলোর নাম সম্ভবত প্রায় সবাই শুনেছেন। একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ওয়েবসাইট, যার নাম হচ্ছে naukri.com, ভীষণ একটি ফেমাস একটা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মানুষ অবশ্যই তাদের পছন্দসই চাকরির খোঁজ করেন, অবশ্যই তাদের সিভি জমা দেন, এবং বহু মানুষ এর মাধ্যমে কিন্তু অতীতে চাকরি পেয়েছেন, বর্তমানেও চাকরি পাচ্ছেন। ২ নম্বর হচ্ছে যেটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে বিবাহ, এবং তাদের একটি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে জীবনসাথী.com। তার মাধ্যমে কিন্তু বহু মানুষ পরস্পরের সঙ্গে দেখা করেছেন, পরবর্তীকালে পরিণয়ে আবদ্ধ হয়েছেন, অর্থাৎ এটাও কিন্তু মানুষের জীবনে একটা সমস্যার সমাধান করেছে। তাহলে মোটামুটি আমাদের মানুষের জীবনে যেগুলোর প্রয়োজন রয়েছে, অর্থাৎ বেসিক যে রিকোয়ারমেন্টস রয়েছে, অর্থাৎ এমপ্লয়মেন্ট,
অর্থাৎ চাকরির প্রয়োজন, বা অনেকেই ব্যবসা করেন, কিন্তু যারা চাকরি করতে পছন্দ করেন, যারা একটু স্টেবিলিটি পছন্দ করেন জীবনে, তাদেরকে কিন্তু Naukri.com-এর মাধ্যমে অনেক মানুষ এরকম চাকরি পেয়েছেন। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট, যেটা বললাম জীবনসাথী.com, মানে তখন কেবলমাত্র খবরের কাগজে ক্লাসিফাইডস বেরোতো, অর্থাৎ বিবাহের জন্য বলুন বা চাকরির জন্য বলুন, সেখানে মানুষ কিন্তু কলম দিয়ে দাগ দিতেন যে নতুন চাকরির কোনো সন্ধান রয়েছে কিনা, অথবা বিবাহযোগ্য কোনো পাত্রী বা পাত্র আছে কিনা, তাই সেটার অনলাইন সলিউশন নিয়ে এলো কিন্তু ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট জীবনসাথী.com। এবার 3 নম্বর যেটা, সেটাও মানুষের প্রয়োজন, সেটা হচ্ছে গৃহ, অর্থাৎ গৃহ নির্মাণ করা। সেই ক্ষেত্রে কিন্তু কোথায় কোথায় কি গৃহ নির্মাণ হচ্ছে, কেউ গৃহ কিনতে চাইছেন, কেউ গৃহ বিক্রি করতে চাইছেন, এবং সবসময় যে খবরের কাগজের মধ্যে তারা সঠিক, মানে খবরের কাগজের মাধ্যমে অবশ্যই তারা তথ্য পাবেন, কিন্তু তার জন্যে তাদের প্রচুর খোঁজাখুঁজি করতে হবে। কিন্তু এই যে একটা প্ল্যাটফর্মের মধ্যে শতাধিক তারা এই খোঁজ পাচ্ছেন, বিভিন্ন এরিয়াতে বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছেন, সেই ফ্ল্যাটটার হোক, সেই এরিয়াটার হোক, তার কমিউনিকেশনস হোক, আশেপাশে হাসপাতাল রয়েছে কিনা, বাজার রয়েছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আসছে হচ্ছে তাদের থার্ড, যেটা ভার্টিক্যাল বলা যেতে পারে, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। এটাও একটা ক্লাসিফাইড প্ল্যাটফর্ম, যার নাম হচ্ছে 99acres.com। এটাও কিন্তু মানুষের অজানা নয়, এটা বিশ্বাস করা যেতেই পারে। এবং এটা বলে রাখা ভালো যে এই 99acres.com-এর মাধ্যমেও কিন্তু মানুষ তাদের যে অ্যাসেট, হোম অ্যাসেট, সেটা হয় তারা বিক্রি করেছেন, নয় কিনেছেন, যাই করুন না কেন, সেই 99acres.com কিন্তু মানুষের জীবনে আরেকটা সমস্যার সমাধান করেছেন, সেটা হচ্ছে মাথার ওপর ছাদ। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে একটা এডুকেশনাল পোর্টাল, সেটা হচ্ছে শিক্ষা.com। এই শিক্ষা.com-ও এটা কি করছে, এটা রেভলিউশনাইজ করছে। খেয়াল করে দেখুন যে মানুষের যে বেসিক রিকোয়ারমেন্টসগুলো, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে মাথা গোজার আশ্রয়, একটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এবং একটি জীবনের স্টেবিলিটির জন্য বা আর্নিংয়ের জন্যে একটি চাকরির খোঁজ, এই সমস্ত কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে সাজিয়ে ফেলেছেন এই ভদ্রলোক সঞ্জীব বিখচান্দানি। কেন এনাকে ভিশনারি বলা হচ্ছে, তার কারণটাই সেটা হচ্ছে তিনি সম্পূর্ণভাবে ফিজিক্যাল ফর্ম, নিউজ পেপারের ফিজিক্যাল ফর্ম থেকে একটা সার্চ মেশিনের মাধ্যমে এমন একটা ওয়েবসাইটে মানুষকে নিয়ে আসছেন, যেখানে মানুষ একসঙ্গে তাদের সমস্ত ধরনের খোঁজ তারা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এই কোম্পানিটা বেসিক্যালি হচ্ছে মানুষের মূল যে সমস্যাগুলো, সেই প্রবলেম সলভিং কোম্পানি, এবং তারা সেই সলিউশনস প্রোভাইড করছে। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই ধরনের কোম্পানিগুলোর দিকে বেশি আকৃষ্ট হয় যে কোম্পানিগুলো তাদের জীবনের সমস্যার সমাধান করে। এরপরে চলে আসি হচ্ছে যে পরপর এই ব্যবসাগুলো কবে শুরু করলেন এবং কিভাবে ডেভেলপ করলেন, এটাকে বলা হচ্ছে ক্রোনোলজি অফ ইনফো এজ বিজনেস। আমি আবার বলছি যে এই যা ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা কিন্তু পিপিটির ফর্মে, একটি ভিডিও ফর্মে আমি অবশ্যই দিয়ে দেবো, যাতে মানুষের কোনো রকম কোনো খুঁজতে কিছু, বা আমাদের সাবস্ক্রাইবারদের খুঁজতে যাতে কোনো রকম অসুবিধা না হয়। সুতরাং শেষ অবধি আমি অনুরোধ করবো সবাইকে, প্লিজ ভিডিওটা দেখবেন। এবার ক্রোনোলজিটা বলি, অর্থাৎ কোন কোন ডেটে এই বিজনেসগুলো এসেছে। দেখুন, সেটা হচ্ছে 1995 সাল। ভাবুন, তখন আমরাও ছাত্র, সেই সময় ইন্টারনেট মানে শব্দটা কতজন মানুষ শুনেছেন, মানে আমি তো শুনিনি, ডেফিনেটলি কতজন মানুষ শুনেছেন সন্দেহ। ইনফো এজ শুরু করলেন সঞ্জীব বিখচান্দানি 1995 সালে। এপ্রিল 1997 সালে বিখচান্দানি Naukri.com শুরু করলেন। জাস্ট মানে তখন সবে কিন্তু তার ইনফ্যান্ট স্টেজে রয়েছে ইন্টারনেট ভারতবর্ষে। 1998 সালে শুরু করলেন জীবনসাথী.com। 2005 সালে, তারও মোটামুটি 7 বছর পর, শুরু করলেন 99acres.com। 2008-এ শুরু করলেন শিক্ষা.com। এবং ইনফো এজ 2006 সালে প্রথমবার তার আইপিও নিয়ে এলো, এবং তারপর তো দেখতেই পাচ্ছেন সেই আইপিও যারা তখন বিনিয়োগ করেছিলেন,
প্রশ্নটা হচ্ছে কতজন বিনিয়োগ করেছিলেন এবং কতজন এতদিন অবধি অপেক্ষা করেছেন। কারণ ইনফোএজ এমন একটা কোম্পানি, অনলাইন সম্বন্ধে মানুষের কাছে তখন খুব কম তথ্য রয়েছে, তারা জানে না কিভাবে রেভিনিউ আসে, তারা জানেন না কিভাবে প্রফিট হয়, তারা জানেন না এতে কি করতে হয়, কারণ ইন্টারনেট ইউজারের সংখ্যা ছিল তখন অত্যন্ত নগণ্য। সেই জায়গাটায় দাঁড়িয়ে একজন মানুষ অত্যন্ত সাহস করে তিনি এই প্ল্যাটফর্মটা তৈরিতে, এই কোম্পানিটা তৈরি করলেন, সেটা হচ্ছে ইনফোএজ। এবার দেখুন, সেটা হচ্ছে 2006 সালেই আবার Naukri.com বলে মধ্যপ্রাচ্য দেশগুলোর জন্য তিনি নিয়ে এলেন, আরেকটি অনলাইন পরিষেবা খুলে দিলেন, কেবলমাত্র সেখানকার ইউথরা যাতে বিভিন্ন ধরনের চাকরির খোঁজ পান। অর্থাৎ ডেফিনেটলি ভিশনারি, অনেক ভবিষ্যতের অনেকটা আগে অবধি চিন্তা করতে পারেন এই মানুষ। এইবার হচ্ছে 2009 আরেকটা অনলাইন সার্ভিস কোম্পানি নিয়ে এলেন, Fastnaukri.com। হ্যাঁ, এবং সেখানে হচ্ছে যে এই হচ্ছে মোটামুটি ইনফোএজ সম্বন্ধে একটা বেসিক আইডিয়া। এবার চলে যায় হচ্ছে ফান্ডামেন্টালস এবং ইনফোএজ সম্বন্ধে একটা কিছু জেনারেল ইনফরমেশন। ফান্ডামেন্টালস একটা কোম্পানি ছাড়া, কোম্পানি সম্বন্ধে যদি আলোচনা না করি, সেটা কিন্তু তাহলে এই আলোচনার কোনো মানে দাঁড়ায় না। দেখুন, এই মার্কেট ক্যাপিটাল, আমি একটু ভুল বলেছিলাম, 73,000 বলেছিলাম, 81,581 কোটি টাকা মার্কেট এখন চলছে। সুতরাং তাতে অবশ্যই চেঞ্জেস চলেই আসতে পারে, মার্কেট ক্যাপিটালে উঠতেও পারে, মার্কেট ক্যাপিটাল ডেফিনেটলি নামতেও পারে, সুতরাং এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস টু আর্নিংস পার শেয়ার, এটা অত্যন্ত উঁচুর দিকে 386। তার সত্ত্বেও খেয়াল করে দেখুন, এরকম বহু কোম্পানিজ রয়েছে যাদের প্রাইস টু আর্নিংস অত্যন্ত হাই, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মানুষ এতে বিনিয়োগ করছেন। এতে কি জোম্যাটো বলুন, কি আদানি গ্রিন এনার্জি বলুন, কি আদানি গ্রুপ কোম্পানিজগুলো বলুন, সিমেন্ট কোম্পানিজগুলো বাদ দিয়ে বা এনডিটিভি বাদ দিয়ে, সেখানেও পি অত্যন্ত হাই। পেইন্ট সেক্টরে সেখানেও পি রেশিও অত্যন্ত হাই। এফএমসিজি সেক্টরে সেখানেও পি অত্যন্ত হাই। তার মানে ডেফিনেটলি কেন মানুষ এতটা বেশি প্রিমিয়াম দিতে চাইছেন এই কোম্পানির পেছনে, এই কোম্পানির জন্য? কারণ তাদের মনে কোথাও না কোথাও এই বিশ্বাসটা হয়তো বা রয়েছে যে এই কোম্পানি ভবিষ্যতে মানুষের জীবনে আরও বেশি সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে, এবং কোম্পানি অবশ্যই ডেফিনেটলি তার অন্যান্য ভিশনস রয়েছে, মিশনস রয়েছে, অ্যাম্বিশনস রয়েছে। এবার প্রাইস টু বুক ভ্যালু দেখছি রিজনেবল রয়েছে 4.13। রিটার্ন অন ইকুইটি দেখে চমকে যাবেন না, গত 5 বছরে মাত্র 6%, কিন্তু সেইটা দিয়ে কোম্পানির উদ্দেশ্য, কোম্পানির ভিশন, কোম্পানির মিশন কিছুই ডিফাইন করা যাচ্ছে না। অর্থাৎ এটা এমন একটা কোম্পানি যে কোম্পানির না রিটার্ন অন ইকুইটি দিয়ে ডিফাইন করা যায়, না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দিয়ে ডিফাইন করা যায়। দেখুন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাত্র 2.76%। এবার দেখুন, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 208, অপারেটিং প্রফিট মার্জিন রিজনেবলি গুড 24.2, এর অল টাইম হাই গিয়েছিল 7,465.40 টাকা এবং অল টাইম লো ছিল 94.05 টাকা। এইটা হচ্ছে বেসিক অথবা ফান্ডামেন্টালস এই কোম্পানিটা। এবার চলে আসি হচ্ছে ইনফোএজ গত কয়েক বছরে, কয়েক মাসে সিন্স ইনসেপশন কিভাবে সে প্রাইস অ্যাপ্রিসিয়েট করেছে না ডিপ্রিসিয়েট করেছে। গত এক মাসে ইনফোএজ রিটার্ন দিয়েছে 21.62%, কেবলমাত্র 2024-এ রিটার্ন দিয়েছে 22.02%। গত এক বছরে ইনফোএজ রিটার্ন দিয়েছে 68.18%। গত 5 বছরে ইনফোএজ 3 গুণেরও বেশি রিটার্ন দিয়েছে। 5 বছরে একটা কোম্পানি 3 গুণের বেশি রিটার্ন দেওয়া মানে আউটস্ট্যান্ডিং রিটার্ন, যেখানে মোটামুটি ফিক্সড অ্যাসেটের রিটার্ন হয়তো ডাবল হয় 9 বছর, 9.5 বছর, 10 বছর। এখানেই বোধহয় শেয়ার মার্কেটের রিস্ক রিওয়ার্ড রেশিওটা অন্যান্য অ্যাসেটসের থেকে এতটা বেশি, কিন্তু তার জন্য অবশ্যই কারেজ লাগবে, ধরে রাখতে হবে। যারা টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের কথা জানেন সেটাও জানেন যে কি সাংঘাতিক অ্যাপ্রিসিয়েট করেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, কিন্তু ভীষণ বোরিং স্টক, অর্থাৎ কিছুই লিটারালি করে না, কিন্তু তার সত্ত্বেও বহুগুণ রিটার্ন দিয়েছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। একই কথা ইনফোএজের ক্ষেত্রেও সাজে। এমনিতে তার নাম আপনারা খুব বেশি শুনবেন না, বিশেষজ্ঞরা এই কোম্পানি নিয়ে খুব একটা বেশি আলোচনা করেন না, হয়তো তার সম্বন্ধে মাঝে মাঝে দু একটা লেখা বের হয় বড় বড় অবশ্যই ফিনান্সিয়াল নিউজ পেপারসগুলোর ক্ষেত্রে, কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে না বিভিন্ন নিউজ চ্যানেল ফিনান্সিয়াল নিউজ চ্যানেল উত্তেজিত, না মারাত্মক উৎসাহিত, অথচ এই ধরনের ভিশনারি মানুষগুলো কিন্তু ভীষণভাবে বিনিয়োগকারীদের জন্য ওয়েলথ ক্রিয়েট করে দিচ্ছেন।
হ্যাঁ, এবার সিন্স ইনসেপশন আগেই বলেছি যে 42 গুণেরও বেশি রিটার্ন দিয়েছে এই কোম্পানি মাত্র 18 বছরের মধ্যে, অর্থাৎ একটা আউটস্ট্যান্ডিং রিটার্ন দিয়েছে। খুব সহজেই নিফটিকে বিট করেছে, খুব সহজেই সেন্সেক্সকে বিট করেছে ইন টার্মস অফ রিটার্ন। এবার আমি আবার একটা নোট অফ কশন দিচ্ছি, দেখুন এই ডেটাটা কিন্তু মার্কেট আওয়ার্সের সময় নেওয়া হয়েছে, সুতরাং বিভিন্ন ডেটাতে কিন্তু চেঞ্জেস আসতে পারে সেই দিনের সাপেক্ষে বা ওভারঅল যদি পার্সপেক্টিভ দেখেন, এইগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট ভ্যালু নয়। এবার দেখিনি যে হচ্ছে যে ইনফো এজ, আমি এর আগেও বলেছি জোম্যাটো এবং পলিসি বাজারে তারা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করে রেখেছে, অনেক অংশ ইনভেস্টমেন্ট করে রেখেছে, তার ফল তারা এখন পাচ্ছে। এইবার কিন্তু জেনে নিই যে ইনফো এজ কেবল কোম্পানি যে তৈরি করেছে তা নয়, যখনই যেখানে কম্পিটিশন দেখেছে সেখানেই তাদের সঙ্গে কম্পিট করার মতন কোম্পানি দেখেছে, সেখানেই কিন্তু তারা কিনে নিয়েছে কোম্পানিটাকে, অর্থাৎ কোম্পানিটা যথেষ্ট শক্তি রয়েছে অন্যান্য কোম্পানিকে অ্যাকোয়ার করার। 2017 সালে তারা একটি কোম্পানিকে অ্যাকোয়ার করে যার নাম অ্যাম্বিশন বক্স, এটা ওয়ার্ক প্লেস ডিসকভারি প্ল্যাটফর্ম। 2019-এ IIMjobs.com এবং HIRIST.com এই দুটো জব পোর্টালস তাদেরকে অ্যাকোয়ার করে। আচ্ছা, এইবার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2019-এ তারা আরেকটা রিক্রুটমেন্ট প্ল্যাটফর্ম তারা অবশ্যই অ্যাকুইজিশনের মাধ্যমে তারা নিয়ে নেয়, তার নাম হচ্ছে বিগ শিফট। 2021-এ জোয়াম বলে একটা হিউম্যান রিসোর্স সফটওয়্যার তারা অ্যাকোয়ার করে, সফটওয়্যার কোম্পানি। 2021-এ ডু সিলেক্ট বলে একটা হিউম্যান রিসোর্স এবং স্কিলিং প্ল্যাটফর্ম কোম্পানি তারা অ্যাকোয়ার করে। 2022-এ আইল বলে একটা ডেটিং অ্যাপ, অর্থাৎ যেখানে তরুণী বা অবিবাহিত মানুষ তারা পরস্পরের সঙ্গে মুখোমুখি হবেন, কথা বলবেন, সেটা একটা ডেটিং অ্যাপ। 2022 ব্রোকার নেটওয়ার্ক বলে একটা রিয়েল এস্টেট ব্রোকিং প্ল্যাটফর্ম তারা কিনে নেয়। 2022-এ আবার একটি এডটেক এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম তারা অ্যাকোয়ার করে যার নাম হচ্ছে কোডিং নিনজাস। এবার চলে আসি হচ্ছে যে ফিউচার প্ল্যান, ভিশন এবং মিশন ইনফো এজের। কোম্পানি কি করছে বলছে যে কোম্পানি প্ল্যানস টু কন্টিনিউ মেকিং স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস ইন প্রমিসিং বিজনেসেস টু ড্রাইভ লং টার্ম গ্রোথের জন্য, দীর্ঘমেয়াদী গ্রোথের জন্য তারা যেখানে যখন যেমন সুবিধা হবে, যদি মনে করে যে তাদের এই ইনভেস্টমেন্ট প্রফিটেবল হবে, তারা কিন্তু বিভিন্ন কোম্পানিতে যেটা তাদের সঙ্গে ইন কনসোনেন্স রয়েছে, তাদের ধরনের ব্যবসা করে, সেখানে তারা অবশ্যই বিনিয়োগ করতে আগ্রহী। 2 নম্বর, দি কোম্পানি এইমস টু অ্যাচিভ 20% revenue growth in its core businesses Naukri and 99acres। এগুলো আমার কথা নয়, এগুলো আমি সোর্সেস দিয়ে দিয়েছি, যেখান থেকে আমি এগুলো কোট করছি তার সোর্সেস কিন্তু সেই অবশ্যই পিপিটির মধ্যে রয়েছে, আগে আমি বলে দিলাম। আর সেটা হচ্ছে কি কোম্পানি কি বলছেন যে তারা রেভিনিউ গ্রোথ করবে, তাদের মূল যে ব্যবসাগুলো অ্যাকুইজিশন করেছে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট করছে, কিন্তু তার সঙ্গে তাদের মূল ব্যবসাগুলো তো বৃদ্ধি করতে হবে। সেই মূল ব্যবসাগুলোকে বৃদ্ধি করার জন্য তাদের টার্গেট হচ্ছে অন্তত 20% রেভিনিউ গ্রোথ তারা প্রত্যেক বছর দেখতে চায় তাদের মূল ব্যবসা কোর বিজনেসেস, যেটা হচ্ছে Naukri.com এবং 99acres। এছাড়া কি বলছে, প্ল্যানস টু কন্টিনিউ ইনভেস্টিং ইন নিউ বিজনেসেস অ্যান্ড টেকনোলজিস টু ড্রাইভ ইনোভেশন, যেটা তারা অলরেডি করছে। আপনারা যদি এই অ্যাকুইজিশন কোম্পানি যে কোম্পানিজগুলো লিস্ট দেখেন যেগুলো তারা অ্যাকুইজিশনের মাধ্যমে গ্রহণ করেছে, স্বাভাবিকভাবে বুঝতে পারবেন যে কোম্পানির অ্যাম্বিশন কিন্তু ইন কনসোনেন্স, একদিকে হচ্ছে ইনোভেশন, 2 নম্বর হচ্ছে পপুলারিটি, 3 নম্বর হচ্ছে রেভিনিউ জেনারেট করা কোর বিজনেসেস গুলো, এই সমস্ত কিছু নিয়ে একটা ইন্টিগ্রেটেড কোম্পানি তৈরি করা, যেটা মানুষকে পরিষেবা দিতে থাকবে বছরের পর বছর, এবং যে পরিষেবাগুলো খেয়াল করে দেখুন তারা এমন জায়গায় অপারেট করছে গোটা ভারতবর্ষ জুড়ে, যেখানে এবং যে সেগমেন্টগুলোতে বা যে ভার্টিকালসগুলোতে অপারেট করছে, সেই প্রত্যেকটা ভার্টিকালস মানুষের জীবনের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এদের চাহিদা কিন্তু কখনো কম হবে না। মানুষের বিবাহ করতে হবে, মানুষের চাকরির প্রয়োজন হবে, মানুষের মাথা গোজার প্রয়োজন হবে, মানুষের শিক্ষার প্রয়োজন হবে, সমস্ত কিছু কিন্তু এই কোম্পানি কভার করছে। আচ্ছা, এইখানে আমি বলে নিই, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে নিই যে কোম্পানি নিয়ে আমি আলোচনা করলাম সেই কোম্পানিতে আমার বা আমার পরিবারের কোনো রকম বিনিয়োগ নেই। 1। 2 নম্বর হচ্ছে যে এই যে চ্যানেলটি বা এই যে এপিসোডটি, এটা সম্পূর্ণভাবে এডুকেশনাল বা শিক্ষামূলক, এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন না, কোনো রকম অ্যাডভাইস না, কোনো রকম সাজেশনস নয়, এটা হচ্ছে 2 নম্বর। আর আরেকটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে
যদি আপনাদের, যেটা আমি সবসময় বলে থাকি, এই এপিসোডটি ভালো লাগে, আমি অনুরোধ করব প্লিজ একটি লাইক দেবেন। যদি সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগবে, এবং যদি মনে হয় এই এপিসোডটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের জন্য প্রয়োজন, তাহলে প্লিজ শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। নমস্কার।